কি রে, এত বেলা হয়ে গেল, আমার খাবার তো এখনো দিলি না তোরা। খাবার কি আজ পাবো না? কি বলছো মা? একটু জোরে বলো, এই বৃষ্টির শব্দে শোনা যাচ্ছে না তো ঠিকভাবে। বলছি তোরা কি খাবার দিবি না আমাকে? আমার তো খিদে পেয়েছে, বেলা যে গড়িয়ে গেল। কি বলছো? আরে এখানে এসে বলো তো, শুনতে পাচ্ছি না কিছুই। কি যন্ত্রণা, এখনো আবার ওই পাশে যেতে হবে। এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে যাই? পড়ে গিয়ে আমার আবার কোমর না ভেঙে যায়। কি হয়েছে? এমন কি বলার আছে যে ভিজে ভিজে এখানে চলে এলে? বেলা কত হয়েছে দেখেছিস? আমাকে কি খাবার দিবি না তোরা? আমার তো খুব খিদে পেয়েছে। ক্ষুধা পেলে আমি কি করব? তিন বেলা খাবারের কত খরচ হয় সেটা একবার দেখেছো? খরচ হয় মানে? আমাকে খাওয়াতে তোদের খরচের চিন্তা করতে হয়? চিন্তা করতে হবে না মানে? আপনি যে আমাদের ঘাড়ে বসে খাচ্ছেন সেদিকে খেয়াল আছে? ঠিকই তো মা, তুমি একবার ভেবে দেখো তো, তোমার পেছনে কত খরচ হয়। বাবা তো তোমার জন্য 2 পয়সাও রেখে যেতে পারেনি। এসব কি বলছিস তোরা? মৃত বাবাকে নিয়ে এইসব বলছিস? আর কত নিচে নামবি? আপনি তো বলতে বাধ্য করছেন। এখন এখান থেকে যান তো, দুপুরে খাবার পাবেন। দুপুর পর্যন্ত আমি কিভাবে না খেয়ে থাকবো? সেটা কি আমার ব্যাপার? আপনি এখান থেকে যাবেন নাকি গায়ে হাত তুলতে বাধ্য হব আমি? দেখেছিস তোর সামনে বসে তোর বউ আমায় কি বলছে? আহ, যাও তো মা, যাও যাও। কি হয়েছে? আমার মায়ের আজকে কিছু বায়না আছে মনে হচ্ছে। তুমি যে কিভাবে বুঝে যাও বাবা, আমি তো বুঝতেই পারি না। আমি সবকিছু বলতে গেলে তার আগে তুমি বুঝে যাও। এই যে, তুমি আমার মা, এজন্যই তো আমি আমার মায়ের সব কথা বুঝে যাই। তাই এখন তোমার আবদারটা কি বলো তো আমাকে? বাবা, নানা বাড়ি যাই না বহুদিন হয়েছে, সে কবে গিয়েছি মনেও নেই। এবার চলো না বাবা, আমরা নানা বাড়ি যাই। না 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 না, এখন নানা বাড়িতে যাবার কোনো প্রয়োজন নেই। সামনেই তো তোর পরীক্ষা, এখন কোথাও যাওয়ার কোনো দরকার নেই। মা, পরীক্ষা আসতে তো বর্ষা চলে যাবে, আর বর্ষায় যদি নানা বাড়িতে বেড়াতে যেতে না পারি তাহলে পরে গিয়ে কি হবে? মায়ের কথা শোনো মা, মায়ের কথা শোনো। মা তোমার ভালোর জন্যই বলছে। সামনে তো তোমার পরীক্ষা, আর সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। আমিও ঠিক ভালো রেজাল্ট করে নেব, তোমরা শুধু আমাকে নানা বাড়িতে বেড়াতে নিয়ে চলো। তা ঠিক আছে, কিন্তু আমার মা, ছুটি তো নেই রে মা। আমার ছুটি না হলে আমি তোমাদেরকে কিভাবে নিয়ে যাব বলো? তুমি ছুটির ব্যবস্থা করো। এই বর্ষায় সবাই নানা বাড়িতে বেড়াতে যাচ্ছে, আমারও তো ইচ্ছে করে নাকি? তোর যন্ত্রণায় আর টেকা যাচ্ছে না, সব সময় কোনো না কোনো বায়না তোর লেগেই আছে। না করো না মা, এবার চলো না মা, আমরা নানা বাড়ি যাই। বাবা, তুমি মাকে বুঝিয়ে বলো না। ঠিক আছে, ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না। আমি দেখছি ছুটির কি ব্যবস্থা করা যায়। কি মজা, কি মজা, এবার আমরা নানা বাড়ি বেড়াতে যাব। পাগলি মেয়ে একটা। কি হলোটা কি? তোমাকে অত খুশি খুশি লাগছে কেন? কি ব্যাপার কি বলো তো? আমি তো আমার মায়ের আবদার পূরণ করার জন্য ছুটি নিয়ে এসেছি। কি বলছো কি বাবা, তুমি ছুটি নিয়ে এসেছো? কতদিনের ছুটি এনেছো? তা দিয়ে তোমার দরকার কি? তুমি শুধু নানা বাড়ি যাবে আর আসবে। কতদিন থাকি সেটা তোমার দেখার বিষয় না। আহ, তুমি আমার সাথে এমন করছো কেন? কারণ তোমার সামনে পরীক্ষা। বেশি দিন ছুটি আমি নেব না, বেশি দিন বেড়ানো হবে না। বাবা যেটা বলছে সেটা মেনে নাও, না হলে এবার বর্ষায় নানা বাড়ি যাওয়া হবে না।
ঠিক আছে, মেনে নিলাম। তাহলে আমরা কখন যাচ্ছি? কখন যেতে পারি? আচ্ছা চলো, এক্ষুনি যাই। সবকিছু তৈরি করে নাও। এখনই যাব আমরা? অবশ্যই, তোমার যা যা নেওয়ার প্রয়োজন সবকিছু নিয়ে নাও। কি হলো, এখনো তোমাদের গোছানো শেষ হয়নি? আরে, 1 মাসের জন্য বেড়াতে যাচ্ছি না আমরা? চুপ থাকো তো তুমি। কতদিন পর মায়ের বাড়ি যাচ্ছি, মায়ের জন্য কিছু নিতে হবে না? তাছাড়া মেয়েদের কত কিছু প্রয়োজন হয়, তা তো তোমরা জানোই। তা জেনে আমার কাজ নেই বাবু, তোমরা তাড়াতাড়ি করো। তোমাদের যা নেওয়ার প্রয়োজন তাই নাও। বাবা, আমার সবকিছু গোছানো হয়ে গেছে, এবার চলো রওনা দেই। দাঁড়াও দাঁড়াও, তোমার মায়ের গোছানো এখনো শেষ হয়নি। এই নাও হয়ে গেছে, এবার বের হও, না হলে আবার একটু পরে ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টিতে ভিজে যেতে তো মজাই হবে, আমরা ভিজতে ভিজতে যাব। এত ভিজে কাজ নেই, চলো তাহলে। আরে দাদা বৌদি, তা কেমন আছো তোমরা? কতদিন পর তোমাদের দেখলাম। এত দেখার কি আছে, ঘন ঘন না দেখলে হয় না? এই তো গত বর্ষায় এসেও ঘুরে গেলে, এর মধ্যে আবার হাজির হয়েছো। এটা কেমন কথা বলছো? আমরা এসেছি, তোমরা খুশি হওনি? খুশি হব না কেন? কিন্তু যখন তখন আসলে তো আর খুশি হওয়া যায় না। আমাদের অবস্থাটাও তো একটু বুঝতে হবে নাকি? কেন, তোমাদের অবস্থা কি খুব খারাপ? তাহলে আমাকে বলতে পারতে। আমাদের অবস্থা যথেষ্ট ভালো আছে, তোমাদের থেকে দয়া নিতে হবে না। কিন্তু তোমাদের চালানোর মতো কোনো অবস্থা নেই আমাদের। আমাদের নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমাদেরটা আমরা ঠিকই বুঝে নেব। তা কি চাকরি করো তুমি? কতই বা মাইনে পাও? সেটা দিয়ে আবার এত বাহাদুরি করছো? বাবারে বাবা! এখানে বাহাদুরি কোথায় দেখলে দাদা? বুঝলাম না। বাড়ির ভেতর আসতে না আসতেই তোমরা কথা শোনাতে শুরু করলে। ওরে থাম থাম, বাড়িতে আমার মেয়ে এসেছে, এইটা নিয়ে তোদের এত সমস্যা কেন? সমস্যা হবে না, আপনার মেয়ে আর জামাইকে তো আমাদেরই খাওয়াতে হবে। বললাম তো, আমাদের কোনো দায়িত্ব নিতে হবে না। আমরা এসেছি, আমরা নিজেদেরটা নিজেরাই বুঝে নেব। এই যে তুমি চুপ করো তো, তোমার কথা শুনতে এখন ভালো লাগছে না। বাড়ির ভেতরে ঢুকে যে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে, সেটা জানলে কখনোই আসতাম না। ওদের কথায় কিছু মনে করিস না মা, ওরা একটু এরকমই। চল চল, ঘরে চল তোরা। ন্যাকামো দেখে আর বাসি না, কতদিন যে ন্যাকামো দেখতে হবে কে জানে। চলো চলো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। বাবা মা, মামি আমাদের সাথে এমন করলো কেন? ও কিছু নয় মা, বড়দের কথা ছোটদের শুনতে হয় না, বুঝলে? এটা তো বড়দের ব্যাপার। চল চল, আমার ঘরে চল তোরা। দেখো, যে যাই বলুক, নিজেদেরটা নিজেরাই বুঝে নিতে হবে। তাতে কিন্তু কিচ্ছু হবে না, কারণ শেষে পয়সাটা আমাদেরই খসাবে। আমি তো সেটা ভালোভাবেই জানি, সেজন্যই তো আমি দেবেনকে অতগুলো কথা শোনালাম। কথা শুনিয়েছো ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে তো আর তাড়াতে পারলে না। মা ওদেরকে নিজের ঘরে নিয়ে গেছে, এখন আমি কিভাবে তাড়িয়ে দেই বলো তো? ঘাড় ধাক্কা দিয়ে বের করে তো আর দিতে পারি না, তাই না? উচিত ছিল সেটাই করা। দুদিন পর পর এসে আমাদের পয়সা খুশিয়ে যাবে। থাক, এখন মাথা গরম করে কোনো লাভ নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। মাথা গরম করব না, এটা কেমন কথা বলছো? তুমি বুঝতে পারছো না আমাদের কতগুলো টাকা নষ্ট হবে? কোনো টাকাই নষ্ট হবে না, আমি 1 পয়সাও ওদের পেছনে খরচ করব না। যদি মা তোমাকে বাজার করে আনতে বলে, তখন কিভাবে না বলবে? আজকে যেমন কথা শুনিয়েছি ঠিক সেভাবেই বলবো।
তুমি পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। তবু ওরা এ বাড়িতেই থাকবে, বিষয়টা আমার একদম পছন্দ হচ্ছে না। এমন কিছু করতে হবে যেন ওরা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে চলে যায়, বুঝলে? তাহলে এমন কিছু করো, বসে আছো কেন? সবে তো এলো, আমাকে কিছু একটা ভাবতে দাও। কিছু একটা পরিকল্পনা করে ঠিক ওদেরকে বাড়ি থেকে বের করে দেব। যা করবে তা তাড়াতাড়ি করো, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আচ্ছা আচ্ছা, রাগ করো না। রাতের রান্না কিছু করেছো কি? করেছি, কিন্তু তোমার বোন আর তার জামাইয়ের জন্য আমি রান্না করিনি। ওদেরকে আমি খাওয়াতে পারবো না। ওদেরকে খাবার দিতে হবে না, তুমি মায়ের খাবার দিয়ে এসো, যাও। ঠিক আছে, তাহলে তাই করব। কি হলো, আপনি আবার এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি লাগবে? বলছিলাম কি, বেলা তো অনেক হলো, ওরা সবাই না খেয়ে আছে, খাবার দেবে না? খাবার দেব মানে? কালকেই তো বলে দিলাম আমরা ওদের খাবারের কোনো দায়িত্ব নেব না। তা বললে কি হয় নাকি? ওরা তো বাড়ির মেহমান। ওরা আপনার মেহমান, আপনি গিয়ে খাওয়াবেন, আমাদের তো কেউ নয়। যদি আমি খাওয়াতে পারতাম তাহলে তোমাদের বলতাম নাকি? যখন খাওয়াতে পারছেন না, তো এত বড় বড় কথা কিভাবে বলছেন? আমার বাড়িতে দাঁড়িয়ে আমি কোনো কথা বলতে পারবো না, এটা কি বলছো তুমি? হ্যাঁ, আসতে তো শুধু এইটুকু বাড়ি, এইটুকু নিয়ে যত বড়াই আপনার, আর 2 পয়সাও তো নেই আপনার। তুমি কিন্তু আমায় অপমান করছো। আমি ভালোভাবে বলছি, খাবার দিয়ে দাও। তবে রে বুড়ি, আমাকে আদেশ করা? দাঁড়া, আজকে হচ্ছে তোর। কি করছোটা কি বৌদি? এইভাবে মাকে নির্যাতন করো? মায়ের জন্য দেখছি একদম দরদ উঠলে উঠেছে, তা মাকে নিয়ে গেলেই তো পারো। আমি যদি জানতাম আমার মাকে এইভাবে নির্যাতন করছো, তাহলে অনেক আগেই মাকে নিয়ে যেতাম। এখন তো জানতে পেরেছো, তাহলে এখন নিয়ে যাও। কেন? আমার দাদার কি কোনো দায়িত্ব নেই? দাদা কি আমার মা জন্ম দেয়নি, বড় করেনি? তোমার দাদাই তো তোমার মাকে রাখতে চাইছে না, সেখানে আমি কি বলবো? তুমি নিজেই তো দাদার মাথাটা খেয়েছো। এত কথা বলো না তো, যাও এখান থেকে, এইসব আমার একদম ভাল লাগছে না। এদের কি বলবো, এরা তো অমানুষ। থাক মা থাক, ছেড়ে দে। কেন ছাড়বো বলো তুমি? একবারও কি আমাকে বলেছে যে ওরা তোমার ওপর এত নির্যাতন করে? নিজের ভিটে ছেড়ে কোথায় যাব বল? কেন, আমি মরে গেছি? এবার আমি অবশ্যই তোমাকে সাথে নিয়ে যাব, চলো তুমি। এতক্ষণে তোমার আসার সময় হলো? এদিকে যে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দিকে তো তোমার কোনো খেয়াল নেই, তাই না? কেন, আবার কি হয়েছে? ওরা কিছু বলেছে তোমাকে? বলেছে মানে? তা বলে আমাকে অপমান করেছে, এর একটা বিচার করো তুমি। তোমাকে অপমান করেছে? কার এত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার স্ত্রীকে অপমান করা? অপমান করেছে তোমার মা আর বোন, আবার এটাও বলেছে তোমার মাকে নাকি এ বাড়ি থেকে নিয়ে যাবে। নিয়ে যাক, তাতে তো আমাদেরই ভালো। তাই বলে তোমাকে অপমান করলো? হ্যাঁ, অপমান করেছে, এখন তুমি এটার বিচার করো। কই কই তোরা, এখন ঘর থেকে বেরিয়ে আয়, দেখি কার কত দম, বেরিয়ে আয় তোরা। কি হলো, এত চেঁচামেচি করছো কেন? নিশ্চয়ই তোমার বউ তোমাকে বিচার দিয়েছে, তাই না? তাতে তোর কি? আমার বউকে অপমান করেছিস আর আমি চুপ করে থাকবো, তাই না? দাদা, চৈতি বৌদিকে আমি তেমন কিছু বলিনি। দাদা, চৈতি বৌদিকে তেমন কিছুই বলেনি।
তুমি চুপ থাকো, শ্বশুর বাড়িতে এসে পড়ে রয়েছ, একটু লজ্জাও করছে না তোমার? এসব কেমন কথা? আমরা এসেছি মাত্র 2 দিন হলো। আমরা তো সারা বছর এ বাড়িতে পড়ে থাকি না। সারা বছর যখন আসিস না, এ বছরে আর আসতেও পারবি না তোরা। তোরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি বললাম। তোমার বাড়িতে আসার শখ আমার মিটে গেছে। আমার লজ্জা থাকলে আর জীবনেও তোমার বাড়িতে পা রাখবো না। আসিস না, তোদের আসতে হবে না আমার বাড়িতে। এখনই তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, এক্ষুনি বেরিয়ে যাবি। মা গো মা, ও এ কি হলো আমার? আমার কোমরটা বোধহয় ভেঙেই গেল গো। কে কোথায় আসো, বাঁচাও। আরে বৌদি, কিভাবে পড়ে গেলে তুমি? ওঠো তো, ওঠো, দেখে শুনে চলবে না। ওরে, তাড়াতাড়ি বৌমাকে ওঠা, মনে হয় ভালোই চোট পেয়েছে। আমাকে তাড়াতাড়ি ওঠাও, ঘরে নিয়ে চলো তোমরা আমাকে। আমার কোমরটা মনে হয় নেই গো। তুমি চিন্তা করো না বৌদি, আমরা তোমাকে এক্ষুনি ঘরের ভেতর নিয়ে যাচ্ছি। শোনো, দাদা তো বাড়িতে নেই। তুমি একটা কাজ করো, তুমি এই কবিরাজের বাড়িতে চলে যাও। চিনবে তো? হ্যাঁ হ্যাঁ, চিনবো। আমি এখনই যাচ্ছি কবিরাজের কাছে। হ্যাঁ বাবা, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, চলো। তুমি একদম চিন্তা করো না বৌদি, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। দেবেন কবিরাজের কাছে গেল মাত্রই। তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, তাই বলে তোমরা আমায় ফেলে দিও না। আমার শরীরটা বড্ড অসুস্থ লাগছে। এখন এগুলো বলার সময় না বৌদি, এগুলো বলার অনেক সময় আছে। এখন তুমি বিশ্রাম নাও। আমি তোমাদের উপর কত অত্যাচার করেছি, তবুও তোমরা আমার বিপদে এগিয়ে এলে। তাতে কি হয়েছে বৌমা? শত হলেও তো তুমি আমার পরিবারের একজন, তাই না? মা, আপনি আমায় ক্ষমা করুন। আপনি ক্ষমা না করলে আমার তো নরকেও ঠাঁই হবে না। আমি আপনাকে ভুল বুঝেছিলাম মা। এমন কথা বলতে নেই বৌমা, তুমি আমার মেয়ের মতো। আমার মেয়ে যতই দোষ করুক না কেন, আমার মেয়েকে আমি সব সময় ভালোবাসবো। আপনারা কত ভালো, আর আমি অযথাই আপনাদেরকে এতদিন অত্যাচার করে এসেছি। ভগবানও বোধহয় আমাকে ক্ষমা করবেন না। বৌদি, বের হতে পারবে নাকি আমরা আসবো? না না, এখন একটু হাঁটাচলা করতে পারছি। অনেক দিন তো হয়ে গেল বৌদি, আমরা এখন আমাদের বাড়ি ফিরে যাচ্ছি, আর মাকেও আমাদের সাথেই নিয়ে যাচ্ছি। সে কি কথা, তোমরা চলে যাচ্ছ? না না, এখন কোথাও যেতে পারবে না। আর মাকে, মাকে তো একদমই না। মাকে তো নিয়ে যেতেই হবে। মাকে তো আর এভাবে একা ফেলে যেতে পারি না। একা কোথায়? আমি আছি, তোমার দাদা তো আছে। আমরা দুজনেই মায়ের খেয়াল রাখবো। না বৌদি, তুমি নিজেও এখন অসুস্থ। তুমি সুস্থ হলে মা না হয় আবার ফিরে আসবে। আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি, আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না। আর তোমরা, তোমরা তো এখন যেতেই পারবে না। কিন্তু বৌদি, আমাদের তো ছুটি ফুরিয়ে এসেছে। ফুরিয়ে যাক, তাও আমি কোনো কথা শুনছি না। আরো 2 দিন থেকে তারপর যাবে তোমরা। কিন্তু আরো 2 দিন থেকে আমরা কি করব বলো? তোমরা আমাদের বাড়ি এসেছো, আমরা তোমাদের আপ্যায়নও করতে পারিনি। তোমাদেরকে আপ্যায়ন করার সুযোগ তো দাও। না বৌদি, আমরা যতদিন ছিলাম ভালোভাবেই ছিলাম। ওসব বলতে হবে না, আমি জানি কত ভালো ছিলে তোমরা। তোমরা যদি এখন না থাকো, তাহলে আমি ভাববো তোমরা আমাকে ক্ষমা করনি। আহ, এমন কিছু নয় বৌদি, আমরা সত্যিই তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আর 2 দিন থেকে গেলে কি হয় তোমাদের? জোর করো না বৌদি। মা, আপনি না হয় একটু বুঝিয়ে বলুন। আপনি তো সবসময় বলতেন
আপনি আপনার ভিটে ছেড়ে কোথাও যাবেন না। আমি তো অনেকবার বলেছি, কিন্তু আমার মেয়ে তো কোনো কথাই শুনছে না। দয়া করে থাকো তোমরা, এভাবে ফিরিয়ে দিও না। ঠিক আছে, তাহলে আরো 2 দিন থেকেই যাই। যে বৃষ্টি নেমেছে, 1 সপ্তাহেও বন্ধ হবে কিনা কে জানে। সমস্যা কি? তাহলে তোমরা আর 1 সপ্তাহ এই বাড়িতে থেকে যাবে? তা বললে হয় নাকি? চাকরি বাকরি তো আছে আমাদের, তাছাড়া সামনের মাসেই মেয়েটার পরীক্ষা। আমারও তো যেতে ইচ্ছে করছে না। নানা বাড়ি থেকে এখন আমার খুব ভালো লাগছে। হয়েছে হয়েছে, সবাই এখন খেতে বসো, আমি পাটি পিছিয়ে দিচ্ছি। এই বর্ষায় এভাবে খিচুড়ি খাওয়ার যে কি মজা, তা বলে বোঝাতে পারবো না। আর বলবেন না দাদা, এভাবে তো আর সচরাচর খাওয়া হয় না, তাই মাঝে মধ্যেই এভাবে খাওয়াকে বড্ড স্মরণ করি। তোমাদের যখন খেতে ইচ্ছে করবে তোমরা আমাদের বাড়িতে চলে আসবে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে, কেমন? নানা বাড়িতে এখন খুব মজা পাচ্ছি। আমি তো এমন নানা বাড়ি চেয়েছিলাম যেখানে বর্ষার দিনে একসাথে বসে খিচুড়ি খাওয়া যাবে। হয়েছে হয়েছে, তুমি পাকা পাকা কথা বলো না তো। অনেক বেড়ানো হয়েছে, এবার বাড়ি ফেরার বন্দোবস্ত করতে হবে না? তুই আমার নাতনিটাকে অত বকাবকি করিস না তো। নানা বাড়ি এসেছে, নানা বাড়ি গিয়ে কি আর পড়ালেখার চাপ আছে? ঠিকই তো, সেটা মা বুঝতেই চায় না। নানা বাড়িতে শুধু মজা আর মজা। সবাই একসাথে মিলেমিশে থাকলে সত্যি আনন্দ পাওয়া যায়, এটা আমি এতদিন বুঝতেই পারিনি। তুমি আবার এসব কথা বলছো বৌদি? তুমি আর কখনো এসব কথা বলবে না। ঠিকই তো বৌমা, বারবার এ কথা বলছো কেন? আমরা কি কিছু মনে রেখেছি? তোমরা আর ঝগড়াঝাটি করো না তো। আমাকে বর্ষার দিনে নানা বাড়ির অনুভূতিটা এবার উপভোগ করতে দাও। নিধারামপুর গ্রামে রমেশ নামে এক লোক থাকতো। সে তেমন কিছুই করত না। একদিন দুপুরে রমেশের বউ উমা রমেশকে ঘুম থেকে ডাকতে লাগলো। ওগো শুনছো, এখন ওঠো তো, পড়ে পড়ে আর কত ঘুমাবে? বাইরে একটু তাকিয়ে দেখো, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আহ বউ, বৃষ্টি হচ্ছে, তার সুন্দরের কি আছে? একটু ঘুমোতে দাও না। তুমি না কেমন মানুষ, অনেকে তো পড়ে পড়ে ঘুমালে, এবার উঠে একটু দেখো না বাইরের পরিবেশটা কেমন। আরে উঠো না, একটু উঠে দেখোই না কি সুন্দর পরিবেশ, তোমার অনেক ভালো লাগবে। ধুর ও বাবা, একটু শান্তিতে ঘুমোতেও দেয় না। কি গো গিন্নি, কেমন মানুষ গো তুমি? একটু ঘুমোতে দেখলেই আবার কানের সামনে ঘ্যান ঘ্যান কেন করো বলো তো? একটু ঘুমোতে দেখলে তোমার শান্তি লাগে না নাকি? যতক্ষণ না আবার ঘুম ভাঙবে তোমার শান্তি নেই, তাই না? ওগো রাগ করছো কেন তুমি? বাইরে কেমন রিমঝিম বৃষ্টি পড়ছে, পরিবেশটা কত সুন্দর, তাই তোমায় ডাকছিলাম। তুমি একটু জানলার বাইরে তাকিয়ে দেখো না, কত সুন্দর পরিবেশটা, দেখবে তোমার সব রাগ দূর হয়ে যাবে। রমেশ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো, দেখে সে উমাকে বলতে লাগলো, আসলেই তো গিন্নি, পরিবেশটা তো অনেক সুন্দর লাগলো, পরিবেশটাও ঠান্ডা। আমি তো এজন্যই একটু আরাম করে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তা তো তোমার আর সহ্য হলো না। এই কটা মাস ধরে যা গরম পড়েছে, অনেক কষ্ট হয়েছে এই গরমে। হ্যাঁ গো, সেটা তুমি ঠিকই বলেছো। এই কয়েকটা মাসের গরমে মানুষের নাজেহাল অবস্থা হয়ে গেছে। তাছাড়া গত 2 বছর তেমন তো বৃষ্টি হয়নি, পানির কত সমস্যা হয়েছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, সবাই পানির অভাবে খুব কষ্ট করছে। পানির অভাবে মাছ, তরি তরকারির অনেক অভাব দেখা দিয়েছে গো। আর যা ছিল তার দামও তো অনেক বেড়েছে। হ্যাঁ গো, ভালোই বৃষ্টি হচ্ছে, এবার মনে হচ্ছে চাষের মাছ ভালোই হবে। এবার যদি আমরা একটু মাছ খেতে পারি। হ্যাঁ গো, সে না হয় বুঝলাম, কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আবার ঘর বাড়ি না ডুবে যায়। আরে তুমি যে কি বলো না, মাঠঘাট খাল বিল নদী নালা কোথাও পানি নেই, মাঠ পেটে চৌচির। এখন ঘরবাড়ি ডুবে যাবে কোথায়? সবকিছুই তো পানির জন্য খা খা করছে। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু বৃষ্টির তো ভাব ভালো মনে হচ্ছে না গো। ওসব বাদ দাও তো, চলো
চলো এখন খেয়ে নেবে, কি হয় না হয় সেটা পরে ভাবা যাবে। আচ্ছা, তুমি ভাত বাড়তে থাকো, আমি লালিকে খাবার দিয়ে আসছি। ও তো না খেয়ে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ছাতাটা নিয়ে যাও, বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে যে। রমেশ ছাতা নিয়ে লালিকে খাবার দিতে গেল। খাবার দিতে দিতে সে লালিকে বলল, লালি, এই নে, এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নে। এই বৃষ্টিতে কিন্তু আমি আর বাইরে আসবো না, সারা রাত এগুলো খেয়েই থাকবি তুই, কেমন? বাবা, ও বাবা, তাড়াতাড়ি ঘরে এসো। কিরকম কালো হয়ে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি কালবৈশাখী ঝড় উঠবে গো। হ্যাঁ রে বাবা, আসছি আসছি আমি। আকাশে জোরে কিছু বিদ্যুৎ চমকাতে লাগলো। এর মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। ওই দেখে সাগর বলে উঠল, মা, ও মা, আমার অনেক ভয় করছে গো। দেখো না কত জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সবকিছু ডুবে যাবে গো। তোদের এত ভাবতে হবে না, তোরা খেয়ে দে, ঘুমিয়ে পড়। যা কপালে লেখা আছে তাই হবে। বউ, তুমি সাগর আর সোহাগকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ, আমিও তো সেই কখন থেকে বলছি ওদেরকে, তোরা আয়, খাবার খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে ঘুমা। ঘুমিয়ে গেলে আর ভয় করবে না, আর কিছুটা টেরও পাবি না। ঠিক আছে মা, চলো তাহলে। হ্যাঁ গো গিন্নি, সেই ভয়ই তো পাচ্ছি। সেই ভোর রাত থেকে শুরু হয়েছে, থামার কোনো নামই নিচ্ছে না। কি করব? ঘর বাড়ি ডুবে গেলে ছেলে মেয়েদের নিয়ে কোথায় থাকবো, আর কি খাবো, কিছুই তো বুঝতে পারছি না। আমি বলি কি, তুমি লালিকে নিয়ে কোনো উঁচু জায়গায় রেখে এসো, ওখানে কিছু খড়কুটো রেখে দিয়ে এসো, আর আসার সময় কিছু কলা গাছ কেটে নিয়ে এসো। কেন গিন্নি, কলা গাছ দিয়ে কি করবে? কলা গাছের ভেতর একটা ফেলা বানিয়ে রাখবো, চারদিকে যে পানি বাড়তে শুরু করেছে, কখন না জানি আমাদের ঘরটাও ডুবে যায়। আমাদের সন্তানদের নিয়ে তো বাঁচতে হবে নাকি? ঠিক আছে গিন্নি, দিয়ে আসবো। লালি, চল, তোকে ওই উঁচু জায়গাটায় রেখে আসি। চল লালি, এখানে থাকলে তোকে বাঁচাতে পারবো না। লালি, চল, পিছুটা দিস না, তাড়াতাড়ি চল, দেরি করিস না। পানি বেড়ে যাচ্ছে রে, তাড়াতাড়ি চল। লালি, তুই এখানেই থাক, আমরা যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে রে লালি। এই বলে রমেশ ওখান থেকে চলে গেল কলা বাগানের দিকে কলা গাছ নিতে। কলা গাছ কাটা শেষে সে সেগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি, ও গিন্নি, এদিকে আসো তাড়াতাড়ি। কি গো, কি হয়েছে? এই যে তুমি বললে না কলা গাছ আনতে, তাই কলা গাছ এনেছি গো। যাক, বেশ কটা কলা গাছ এনেছো দেখছি, এতে ভালো বড় একটা দেখে তৈরি করা যাবে। আর দেরি করা যাবে না গো গিন্নি, এসো, কলার ভেলা তৈরি করতে হবে। চারদিকে পানিতে থই থই করছে, মনে হচ্ছে যে কোনো সময় ঘরবাড়ি ডুবে যাবে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে গো। ওগো, আমরা এখন কি করব? কোথায় যাব? ছেলে মেয়েদের নিয়ে করবোটা কি? উপরওয়ালা আমাদের কপালে কি রেখেছে তা তিনিই জানেন। ওপরওয়ালাকে ডাকো, আমাদের কিচ্ছু হবে না। আর কেঁদো না গিন্নি। গিন্নি, তুমি ঘরে থাকো, এখন আমি ওই দিকটা দেখে আসি পানি কত দূর এলো। রমেশ যেয়ে দেখলো গ্রামে অর্ধেক পানি ঢুকে গেছে, আর তা দেখে রমেশ বলে উঠল, ও মা, গ্রামে তো পানি ঢুকতে শুরু করেছে। না 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 না, এভাবে বসে থাকলে আর হবে না, এক্ষুনি যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই বলে রমেশ তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার বউকে সব বলতে লাগলো। ও গিন্নি, তুমি এক্ষুনি সোহাগ সাগরকে ওঠাও, তাড়াতাড়ি ওঠাও। আমাদের গ্রামে প্রবল বেগে পানি ঢুকছে, আমাদের তাড়াতাড়ি ভেলায় উঠতে হবে। হ্যাঁ, তাই তো দেখছি, আমাদের ঘরেও পানি ঢুকে গেছে। এখন কি হবে গো? কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না, দেখবে আমরা ঠিক একটি নিরাপদ জায়গায় উঠে যাব, কোনো চিন্তা করো না। রমেশ এই বলে বাইরে চলে গেল। সে উমা আর সোহাগকে ডাকতে লাগলো। সাগর, সোহাগ, ওঠ তাড়াতাড়ি, আমাদের এক্ষুনি যেতে হবে, না হলে যে আমরা পানিতে ডুবে মরবো। মা, ও মা,
আমাদের ঘরের মধ্যে তো পানি আর পানি। এত পানি আসলো কোথা থেকে? এখন কোথায় থাকবো মা? মা, এখন আমাদের কি হবে? আমরা তো মরে যাবো মা। কি হবে আমাদের? কাঁদিস না রে বাবা, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ। তাড়াতাড়ি বাইরে গিয়ে কলার ভেলায় উঠবে, তোর বাবা সেখানেই দাঁড়িয়ে আছে। মা, ও মা, তুমি যাবে না? হ্যাঁ রে বাবা, আসছি, তোরা যা, আমি এক্ষুনি আসছি। সোহাগ আর সাগর বাইরে চলে এলো কলা গাছের ভেলায় উঠতে। দুভাইকে দেখে রমেশ বলল, কিরে, তোরা যে একা, তোদের মা কোথায়? তোদের মা আসলো না যে? মা বলল তোরা যা, আমি আসছি। সোহাগের কথা শুনেই রমেশ উমাকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? গিন্নি, কি করছো? তাড়াতাড়ি বাইরে এসো, বৃষ্টির পানি তো বাড়তে শুরু করেছে। আর দেরি করো না, বাইরে এসো। এই তো আসছি, একটু দাঁড়াও। মা, ও মা, তাড়াতাড়ি আসো। এই তো এসে গেছি আমি। কি গো, কি করছিলে এতক্ষণ? আর হাতে কি এগুলো? কিছু শুকনো খাবার, চিড়ামুড়ি, এগুলো কি জানে কতদিন ভেসে বেড়াতে হবে। কবে সে বন্যার পানি কমবে? একটু কিছু না খেলে যে আমরা মরেই যাব। হ্যাঁ গো গিন্নি, এটা তো তুমি ঠিকই বলেছ। এখন চলো, রওনা দিয়ে আর দেরি করা ঠিক হবে না। চলো চলো, একমাত্র ওপরওয়ালাই জানে আমাদের কপালে কি আছে। ওগো হ্যাঁ গো, কত কষ্ট করে একটু একটু করে আমরা ঘরের জিনিসপত্র তৈরি করেছিলাম। এই সর্বনাশা বৃষ্টির পানিতে আমাদের সব কিছু শেষ করে দিল। কেঁদো না গিন্নি, কেঁদো না, কেঁদো না। কেঁদে আর কি হবে? যদি বেঁচে থাকি আর সৃষ্টিকর্তা যদি চায়, আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো। দেখো, কেঁদো না। বাবা, ও বাবা, আমাদের লালি কোথায়? লালিকে তো দেখছি না। আমাদের লালিকে আমাদের সাথে নেবে না বাবা? লালিকে তোর বাবা উঁচু জায়গায় বেঁধে রেখে এসেছে। না রে, শুধু আমরাই যাবো। কিন্তু মা, লালি তো এখানে থাকলে বৃষ্টির পানিতে ডুবে যাবে। এই পানিতে ডুবে তো মারা যাবে মা। কি করবো রে বাবা, লালিকে ভেলায় উঠালে যে আমরা মরে যাব। আর পিছু টান করিস না বাবা, আমাদের গ্রামের অবস্থা ভালো না। আমাদের এক্ষুনি অন্য গ্রামে যেতে হবে রে, এক্ষুনি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো এখন। রমেশরা ভেলায় ভাসতে শুরু করলো। অনেকক্ষণ ভাসতে ভাসতে তারা অন্য গ্রামে চলে গেল। সেই গ্রামে পানির পরিমাণ বেশ কিছুটাই কম ছিল। পানির পরিমাণ কম দেখে রমেশ বলে উঠল, ওই দেখো গিন্নি, মনে হচ্ছে ওখানে বৃষ্টির পানি আসেনি। চলো চলো, আমরা ওখানে গিয়ে নামি। হ্যাঁ গো, তাই চলো। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। হ্যাঁ রে বাবা, একটু ধৈর্য ধর, ওখানে নেমেই তোদের খাবার দিচ্ছি। চলো চলো গিন্নি, এখানে সবাই নেমে পড়ি। আমি ভেলাটা বেঁধে আসি, কেমন? রমেশের কথা শুনে সবাই নেমে গেল। আর রমেশ ভেলা বেঁধে এসে বলল, ভাগ্যিস গিন্নি তুমি এই খাবারগুলো এনেছিলে, তা না হলে আমাদের খিদের যন্ত্রণায় এখন মরতে হতো গো। হ্যাঁ, এজন্যই তো আমি এগুলো সাথে করে এনেছিলাম। এখন কথা না বলে চিড়ামুড়িগুলো খেয়ে পানি খেয়ে নাও। আহ মা, কি যে শান্তি! পেটটা একটু ঠান্ডা হলো। ক্ষুধার জ্বালায় অনেক কষ্ট হচ্ছিল গো মা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ওগো শুনছো, খাওয়া তো শেষ হলো, আর এখন প্রায় সন্ধে হয়ে আসছে। একটু পরেই তো রাত হয়ে যাবে। আমরা থাকবো কোথায়? রাতভর তো এইভাবে থাকতে পারবো না। কি যে করবো গিন্নি, কিছুই বুঝতে পারছি না। অচেনা অজানা গ্রাম, এখানে তো কেউ আমাদের সাহায্য করবে না। আচ্ছা, তোমরা এখানে বসো, দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। বাবা, আমিও যাই তোমার সাথে। না বাবা, তোর যাওয়া লাগবে না, তুই এখানেই থাক। আমি যাই, আমি গিয়ে দেখি কিছু একটা পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো, দেরি করো না কিন্তু। ঠিক আছে গিন্নি, আমি গেলাম এখন। এই বলে রমেশ চলে গেল। কিছুক্ষণ পর সোহাগ বলে উঠল, মা, ও মা, বাবা এখনো আসছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল বাবা গেছে। আমার কিন্তু অনেক ভয় করছে। জানি না রে বাবা, কেন এত দেরি করছে কে জানে।
আমারও তো ভাল লাগছে না। এই অচেনা অজানা জায়গায় মানুষটাকে কেন সে একা পাঠালাম? চিন্তা করো না মা, বাবা ঠিকই চলে আসবে। এরই মধ্যে রমেশ চলে এলো। রমেশকে দেখে উমা বলতে লাগলো, ওই তো ওই তো তোর বাবা চলে এসেছে, আমাদের আর চিন্তা নেই। বাবা তুমি এসেছো? জানো আমরা কত চিন্তা করছিলাম, জানো তুমি? কি গো, তুমি এত কলা গাছ এনেছো কেন? কোথাও কিছু খুঁজে পেলাম না তো গিন্নি, তাই এই কলা গাছগুলো নিয়ে আসলাম। বৃষ্টির পানি এই গ্রামেও ঢুকতে শুরু করেছে গো। তাহলে কলা গাছগুলো দিয়ে কি করব বাবা? বৃষ্টির পানিতে তো আমরা এখানেই থাকতে পারবো না, বলো কি করব? হ্যাঁ তা তো জানি, কিন্তু এগুলো দিয়ে আমি ঘর বানাবো। ওগো, তোমার মাথা ঠিক আছে? কলার গাছ দিয়ে ঘর বানাবে কি করে তুমি? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, তোমরা চুপটি করে বসো, দেখো আমি কি করি। এই বলে রমেশ কলা গাছগুলো দিয়ে সে ভেলার ওপর ঘর বানাতে শুরু করলো। এরপর রমেশ উমাদের ডাকতে লাগলো, গিন্নি, ও গিন্নি, কই তোমরা? আমার কলা গাছের বাড়ি বানানো হয়ে গেছে, এদিকে এসো তোমরা। আরে বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি তো কত সুন্দর করে কলার ভেলার ওপর কলা গাছের বাড়ি তৈরি করেছো। হ্যাঁ গো গিন্নি, বৃষ্টির পানিতে আমাদের আর কষ্ট হবে না, এই ঘরে খুব ভালোভাবে থাকতে পারবো গো। এরপর বৃষ্টির পানি কমে গেলে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। কি মজা, কি মজা! আজ আমরা নতুন ঘরে থাকবো, তাও আবার কলা গাছের বাড়িতে। আমরা আমাদের নতুন কলা গাছের বাড়িতে যাই। হ্যাঁ চলো সবাই। ও বাবা, আমাদের কলা গাছের ঘরটা আরো বেশি সুন্দর লাগছে ভেতর থেকে। হ্যাঁ ওগো, এইভাবে আর কতদিন চলবে? এই বৃষ্টির পানি আমাদের কি থেকে কি করে দিল। ছেলেদের নিয়ে আজ আমাদের কলা গাছের ভেলায় ভেসে বেড়াতে হচ্ছে। এই সর্বনাশা বৃষ্টি আমাদের নিঃস্ব করে দিল। হ্যাঁ গো গিন্নি, এই চিন্তাই তো আমার মাথার মধ্যে ঘুরছে। তোমাদের কি খাওয়াবো, কোথায় নিয়ে যাব, কি করব? তোমাদের নিয়ে এই কলা গাছের ঘরেই বা কয়দিন থাকবো বলো গিন্নি? থাক, এখন চিন্তা করতে হবে না, শুয়ে পড়ো দেখি। এইভাবেই কাটতে লাগলো বেশ কিছুদিন। আস্তে আস্তে বৃষ্টির পানিও নামতে শুরু করলো। ওগো শুনছো, সব খাবারও তো ফুরিয়ে গেছে। আর কলা গাছের ঘরে ছেলেদের নিয়ে কদিনই বা থাকবো? বৃষ্টির পানি নামতে শুরু করেছে। এখন চলো আমরা আমাদের গ্রামে ফিরে যাই। হ্যাঁ গো গিন্নি, আমি তো তাই ভাবছিলাম, কলা গাছের ঘরেই বা কয়দিন থাকবো, এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। চলো, এখানে থাকতে হবে না, নিজেদের গ্রামে ফিরে কাজকাম করে কোনো মতে চললেই হবে। বা, ও বা, তাহলে কি আমরা এই কলা গাছের ঘরে আর থাকবো না? না রে বাবা, আমাদের গ্রামে ফিরে আমরা আবার আগের মতো ভালোভাবে থাকতে শুরু করব। হ্যাঁ গিন্নি, তুমি সবকিছু গুছিয়ে নাও, আমরা আমাদের গ্রামের দিকে ফিরে যাই। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বাড়ি এসে পৌঁছলো। বাড়িতে এসে দেখলো তাদের ঘর বাড়ি ভেঙে গেছে। আর তাই দেখে রমেশ বলতে লাগলো, এ কি সর্বনাশ! এই বৃষ্টির পানিতে আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে, আমাদের লালিকেও ভাসিয়ে নিয়েছে। আমাদের তো সবকিছু শেষ হয়ে গেল, আর কিচ্ছুটি রইলো না আমাদের। হোগো, আমাদের কপালে কি এই লেখা ছিল? তাও তো নিজের জমিটা ফিরে পেয়েছি, অনেকে তো তাও পায়নি। বৃষ্টির পানিতে তাদের জমিটুকুও নিয়ে গেছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। নিজের গ্রামে কোনো রকম খেটে ঠিকই নিজের সংসারটা চালাতে পারবো, কিন্তু ঘরটাও তো নেই। আমরা এখন কোথায় থাকবো? কেন বাবা, এখানেও তো আমরা কলা গাছ দিয়ে ঘর তৈরি করতে পারি, তাই না? আমরা কলা গাছ দিয়ে ঘর তৈরি করে থাকবো। ঠিক বলেছিস বাবা তুই, আমরা এখানেও সুন্দর করে একটা কলা গাছের ঘর তৈরি করব। হাহা। হ্যাঁ, আমাদের বৃষ্টির পানিতে কলা গাছের বাড়ি। তা কথা মন্দ বলনি গিন্নি, কথা মন্দ বলনি। এবারও গেল, এবারও হলো না গো, সব সবজি মরে গেল এবারও। গত বছরও এমন হয়েছিল, শীতের সময় সব সবজি মরে গিয়েছিল। এমন হলে তো চলা মুশকিল হয়ে পড়বে।
কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না বউ। গত বছর আলু চাষের সময়ও এমন হয়েছিল, সব আলু গাছ মরে গেল। এবার টমেটো গাছগুলোরও একই অবস্থা। আমি কত চেষ্টা করি, এরপরেও গাছগুলোকে বাঁচাতে পারি না আমি। আমিও তো কিছুই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আপনি তো চেষ্টার কোনো কমতি করছেন না, তার আগে তো বেশ ভালোই ফলন হতো। আমি নিজের হাতে সার তৈরি করি, তুমি তো জানোই, কত যত্ন করে কাজ করি। এরপরেও এরকম অবস্থা হচ্ছে কেন কিছুই তো বুঝতে পারছি না আমি। অথচ পাশের ক্ষেতটা দেখো, কি সুন্দর টমেটো ফলেছে। হ্যাঁ, দেখলেই চোখ জুড়িয়ে যায়, কি দারুণ টমেটো ফলেছে। অথচ 1 বছর আগেও শফিকের ক্ষেতে সব সবজি মরে যেত। আমাদের সব সবজি মরে যায়, কেমন একটা মরক লাগে বলো। এমন হতে থাকলে তো শেষমেশ জমি বন্ধক দিয়ে সংসার চালাতে হবে। আর তো কোনো উপায় দেখছি না, কি করা যায়। চিন্তা করবেন না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, তার উপর ভরসা করুন। চলুন এবার বাড়ি চলুন, গিয়ে কিছু মুখে দেবেন। আরে ভাইজান, কোথায় যাচ্ছ? সবজি খেতে গিয়েছিলাম ভাই, এখন বাড়ি ফিরছি। তোমার সবজি ক্ষেতের অবস্থা তো দেখলাম ভাইজান, সব সবজি মরে গিয়েছে। গত বছরও তো সব সবজি মরে গিয়েছিল। হ্যাঁ ভাই, সেটাই ভাবছি কিভাবে কি করা যায়। হ্যাঁ দেখো, কি আর করবে, বাবার দেয় জমিটা বাদে সম্বলই বা আছে কি তোমার? সেটাও যদি ঠিকঠাক সবজি না হয়, তাহলে তোমরা চলবে কি করে বলো? দেখা যাক কি করা যায়। দেখো ভাই, আমার আবার সবজি ক্ষেতের ফলন চমৎকার, অনেক সুন্দর টমেটো ফলেছে এবার। ভালো লাভ করতে পারবো মনে হয় এবার। হ্যাঁ দেখলাম, অনেক চমৎকার ফলন হয়েছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। দেখো, আবার নজর দিও না জানো, তোমার তো সব সবজি মরে যায়, দেখা যাবে শেষে আমারও সব সবজি মরে যাবে। আমি তাহলে আজ আসি, অনেক কাজ আছে আমার। নজর আসছে, সবজি হলো চোখ লাগাবে। তোমার সবজি ফলবে কি করে শফিক ভাই? সার তো আমি নিয়ে যাচ্ছি, আর তোমার জন্য তোমার সবজির খাবার রেখে গেলাম। রফিক, রফিক, বাড়ি আছিস নাকি? আরে ভাইজান, তুমি, কি ব্যাপার, কোনো দরকার ছিল ভাইজান? মানে হ্যাঁ, একটু দরকার ছিল। আমাকে কিছু টাকার প্রয়োজন আর কি। আমাকে কিছু টাকা দিতে পারবি? টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই ভাইজান। আমি শুধু কিছু টাকা ধার নিতে চাইছি। ধার দিতে পারবি? আমি যেভাবেই পারি তোর সমস্ত টাকা শোধ করে দেব। তা তুমি কিভাবে শোধ করবে ভাইজান? তোমার তো সবজি খেতে সবজিই ফলছে না, সবজি না হলে বিক্রি করবে কিভাবে? আর টাকাই বা দেবে কিভাবে? আমি যেভাবেই পারি তোর টাকা দিয়ে দেব ভাই, তুই একবার একটু আমার উপকার কর। আমি কোনো টাকা দিতে পারবো না ভাইজান, আমার কাছে কোনো টাকা নেই। আমি অল্প কিছু টাকাই ধার চাচ্ছি রফিক, দে না রে। দুঃখিত ভাইজান, আমার পক্ষে কোনো টাকাই দেওয়া সম্ভব না। তুমি এখন এসো তো ভাইজান, যাও যাও যাও, আমার জরুরি কাজ আছে। শেষ পর্যন্ত জমিটা বন্ধক দিয়েই দিতে হলো। বাবার দেয়া জমিটা এভাবে বন্ধক দিতে হবে কখনো ভাবিনি, কিন্তু এছাড়া তো কোনো উপায় ছিল না। মোড়লের কাছে জমি বন্ধক রেখেই চলতে হবে। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। এই যে ভাই, দয়া করে একটু শুনবেন কি?
আমাকে ডাকছেন ভাই? হ্যাঁ ভাই, আমার একটু প্রয়োজন ছিল। জি বলুন। আমার এই টাকার থলেটা একটু কিছুক্ষণের জন্য রাখতে হবে। আমি এই কাছেই একটা কাজে যাব আর আসব, কেমন? কিন্তু এতগুলো টাকা এভাবে আমার কাছে রেখে যাওয়া কি ঠিক হবে? আপনি আমাকে চেনেন না তো, চেনেনও না, জানেনও না। কোনো সমস্যা নেই, আমার শুধু এমন একজনকে দরকার যে কিনা এই থলেটা কিছুক্ষণের জন্য নিজের কাছে রাখবে। ঠিক আছে, দিন তাহলে। ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার থলেটা রাখার জন্য। না 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 না, ঠিক আছে, এই যে নিন আপনার থলে। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিন। না না ভাই, কিচ্ছু দেখতে হবে না, আমি জানি সব ঠিক আছে। আপনি একজন সৎ মানুষ, সেটাও আমি জানি। আচ্ছা ভাই, আমি তাহলে আজ আসি। একটু দাঁড়ান ভাই, এই যে এই জিনিসটা নিয়ে যান, এগুলো আপনার কাজে লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, কিন্তু এ তো ফুলকপির বীজ। আমি তো সব চাষেই ব্যর্থ হই, আমি কি করব এগুলো দিয়ে? এবার আর হবে না ভাই, এগুলো শুধু আলো আর তাপ দরকার। আশা করি আপনার উপকার হবে। আমি আজ আসি ভাই। এই বীজগুলো দিয়ে নাকি এবার সফল হব। সফল যে কিভাবে হব, আর আমার জমিই বা কোথায় বীজ লাগানোর জন্য? দেখা যাক কি হয়। সৃষ্টিকর্তা আমার ভাগ্যে কি লিখে রেখেছেন সেটাই দেখব আমি। বীজগুলো যে জ্বলে গেল, হায় হায় সৃষ্টিকর্তা, তুমি না জানি আর কত পরীক্ষায় ফেলবে আমাকে। এ কি বিপদ! বেলা তো অনেক হয়ে গেছে, যাই গিয়ে রান্নাটা সরাই। আরে এ কি, এটা এলো কোথা থেকে? আরে এটা তো বেশ ভালো জাতের ফুলকপি মনে হচ্ছে। যাই, আজ এটাই রান্না করি। কে রাবেয়া, রাবেয়া। কি গো, আপনার ঘুম ভাঙলো? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপনাকে একটা জিনিস দেখাবো বলে। আসুন না, এইদিকে আসুন, আসুন এইদিকে। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে এগুলো এলো থেকে? তাহলে কি লোকটা তো বলেছিল এগুলোর শুধু আলো আর তাপ দরকার। তার মানে আগুনের আলো আর তাপ এগুলো থেকে গাছ গজাতে সাহায্য করেছে। হ্যাঁ, একটা ফুলকপি তুলে রান্না করেছি, চলুন খাবেন, চলুন। দাঁড়াও, আগে ফুলকপিতে আমার তৈরি সার ছিটিয়ে দেই। শুধু আমরা খেলেই হবে, গাছগুলোকেও তো খাওয়াতে হবে নাকি? রাবেয়া, রাবেয়া। কি হয়েছে গো? এই সারের বস্তা এলো থেকে? এটা তো আমার সারের বস্তা না। কি বলছেন? কিন্তু কি করে বুঝলেন যে এটা আপনার রাখা সারের বস্তা না? হ্যাঁ, এই যে দেখো, এটার মুখ লাল সুতো দিয়ে সেলাই করা, আর আমার বস্তার মুখ সবসময় আমি কালো সুতো দিয়ে সেলাই করি। আরে তাই তো দেখছি, সেলাই দেখেও তো মনে হচ্ছে তাড়াহুড়ো করে করা। সারগুলোর গন্ধ যেন কেমন মনে হচ্ছে। থাক, এ জিনিস গাছে ছিটিয়ে কাজ নেই, এটা বরং এখানেই থাক। ভাইজানের বস্তার সারের কোনো তুলনাই নেই। ভাইজানের সার আমার জমিতে ব্যবহার করেই তো আমি আজ মালদার।
আজও সারের বস্তা আমি নিয়ে যাব, আর ভাইজানের গাছের জন্য রেখে যাব বিষ। বাহ, আজ বেশ তরতাজা বোধ হচ্ছে। মনে হচ্ছে শরীরে কোনো ক্লান্তি নেই। কি গো, আপনার ঘুম ভাঙলো? হ্যাঁ গো, আজ শরীরটা বেশ ঝরঝরে লাগছে। বাহ, বেশ তো। তাহলে জলদি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার খাবার দিচ্ছি। তুমি খাবার দাও, আমি এক্ষুনি আসছি। রাবেয়া, মা রাবেয়া। আরে বুড়িমা, আসুন আসুন, ভেতরে আসুন বুড়িমা। বিপদে পড়ে এসেছি মা, শরীরটা একদম ভালো নেই। ভাবলাম রফিকের বাড়ি গিয়ে দেখি কিছু খেতে পাই কিনা, কিন্তু রফিকের মেজাজ তো খুব খারাপ দেখলাম। ওর জমিটা নাকি মোড়ল দখল করে নিয়েছে, এখন কথা বলার অবস্থায় নেই। তাই চলে এসেছি তোর কাছে। কি বলছেন কি বুড়িমা? এতদিনের জমি, তাদের বাবার দেয়া ছিল জমিটা, সেটা মোড়ল দখল করে নিল? এ তো অন্যায়। আরো খবর আছে, রফিকের সবজি গাছও তো সব মরে গিয়েছিল। কি জানি একটা সার দিয়েছিল জমিতে। আহ, কি দুঃখের ব্যাপার। আচ্ছা বুড়িমা, বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। নিন বুড়িমা, খাবার খেয়ে নিন। বাহ, চমৎকার তরকারি তো। আমাদের বাড়ির ফুলকপি বুড়িমা। তাই নাকি? খুব সুস্বাদু। আরে কি ব্যাপার, এই তরকারি খাওয়ার পর আমার শরীর খুব ভালো লাগছে। জ্বর ছিল আমার, এখন মনে হচ্ছে একদমই চলে গেছে। আমার জমিও গেল, ফসলও গেল, সর্বনাশের আর কিচ্ছু বাকি নেই। আমি এখন পথের ফকির হয়ে গেলাম। আমার কি হবে, কি করব আমি কিছুই ভেবে পাচ্ছি না। ভাই, ও ভাই, একটু শুনবেন? জি, আমাকে ডাকছেন? হ্যাঁ ভাই, আমার এই টাকার থলেটা একটু কিছুক্ষণের জন্য রাখতে হবে। আমি এই কাছেই একটা কাজে যাব। টাকার থলে? জি ভাই, অনেক টাকা আছে এতে। যদি আপনার কাছে কিছুক্ষণ রাখতেন, আমি ওই কাজটা সেরেই আসতাম আর কি। জি জি, অবশ্যই। থলেটা আমার কাছে দিন, আপনি নিশ্চিন্ত মনে কাজে যান, বুঝলেন? যাক, কিছু টাকা পাওয়া গেল। লোকটি তো বলেছিল এর মধ্যে অনেক টাকা আছে। এবার দেখি এর মধ্যে কত টাকা আছে। আরে, এখানে তো কিছুই নেই, শুধু একটা চিরকুট। চিরকুটে কি লেখা আছে দেখি। লেখা, লোভ করা ভালো নয়, লোভী লোকদের এমনই শাস্তি হয়। রাবেয়া, এভাবে আমাদের দিন ফিরে পাবো কখনো ভেবেছিলে তুমি? সবই সৃষ্টিকর্তার ইচ্ছে গো। আপনি অনেক কষ্ট করেছেন, সৃষ্টিকর্তা সেই চেষ্টারই ফল দিচ্ছে। হ্যাঁ গো, সেই লোকটাকে সৃষ্টিকর্তাই পাঠিয়েছিলেন আমার জন্য, যিনি এই আশ্চর্য ফুলকপির বীজ দিয়েছেন আমাকে। এই ফুলকপি খেয়ে সবারই উপকার হচ্ছে, রোগ সেরে যাচ্ছে, মানুষের উপকারে কাজে আসতে পেরেছি, সেটাই খুশির ব্যাপার। খুশির মধ্যে একটা দুঃখের সংবাদ দিই। আমি খবর পেয়েছি রফিক ভাই নাকি খুব অসুস্থ। কি বলছো রাবেয়া? আমি তো কিছুই জানি না। চলো, আমরা রফিককে দেখে আসি, চলো। আমি ভাবছি অন্য জিনিস। কি ভাবছো? আমি ভাবছি আমাদের কাছে তো আরেকটাই ফুলকপি আছে, সেটা রফিক ভাইকে দিয়ে দেওয়া যায় না?
রফিক ভাই খেয়ে তাহলে সুস্থ হয়ে যেত। তুমি ঠিকই বলেছ বউ। ঘরের উপকারেই যদি কাজে না আসি, পরের উপকার কি করে করব? শফিক সাহেব, শফিক সাহেব, বাড়িতে আছেন নাকি? জি ভাই, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি মোরল সাহেবের কর্মচারী। মোরল সাহেব অনেকদিন ধইরা বাতের ব্যথায় আক্রান্ত। তিনি আপনার কাছ থেকে আপনার আশ্চর্য ফুলকপি কিনে নিতে চায়। কিন্তু আমার কাছে তো আর একটাই ফুলকপি আছে। সেইটাই বিক্রি করেন। মোরল সাহেব 3 গুণ দাম দিতে রাজি আছেন। আরে ভাইয়া, ভাবি, তোমরা? ভাই, তুই এত অসুস্থ, আমাকে কিছু জানাসনি তুই? লজ্জায় জানাইনি ভাই, কোন মুখে তোমার সামনে যাব? আমাকে মাফ করে দাও ভাইজান। তোমার বানানো সার আমি চুরি করে নিজের গাছে দিতাম, আর তোমার আর তোমার সারের বস্তার জায়গায় বিষের বস্তা রেখে দিতাম। অনেক অন্যায় করেছি তোমার। আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে মাফ করে দাও। তুই আর ওসব নিয়ে ভাবিস না ভাই, আমি কিছু মনে রাখিনি। তুই চিন্তা করিস না, তুই একদম সুস্থ হয়ে যাবি। এই যে নে। ভাইজান, এ তো সেই ফুলকপি, তাই না? যা সব রোগের মহা ঔষধ। হ্যাঁ রে, তুই এটা খেলেই একদম সুস্থ হয়ে যাবি, আবার আগের মতো কাজ করতে পারবি। ভাইজান, আমার আরেকটা অনুরোধ ভাইজান, আমাকে আর একলা করে দিও না। আমি তোমাদের সাথেই থাকতে চাই ভাইজান। হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা সবাই এখন থেকে একসাথেই থাকবো, বুঝলি? তোর কোনো ভাবতে হবে না। হ্যাঁ ভাই, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে।